সো আমি এখান থেকে শুরু করতেছি মেথড ওভারলোডিং। এই কনসেপ্টটা আসলে বলতে কি বোঝায়, এইটা আসলে আর একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের। যেমন আহ, আমি যদি ভিজুয়াল স্টুডিও ওপেন করি, একটু সময় নিচ্ছে। সো আমি একটু ডকুমেন্টটা একটু রিভিউ করি। ওভারলোডিং বলতে কি বোঝায়, এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? ওভারলোডিং, হোয়াট ইজ ওভারলোডিং? তানজির, এই টার্মটা কি শুনছেন? ভাই শুনছি কিন্তু ভুলে গেছি। আচ্ছা। তাসনিয়ার কি অবস্থা, শরীর কেমন? মাথা ব্যথা, তাই তো? আচ্ছা। এটা কি আপনার ঠান্ডার ঠান্ডার কারণে এরকম প্রবলেম হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। সো আসেন, আমি একটা ক্লাস নিচ্ছি, জাস্ট ক্যালকুলেটর ক্লাস। পিসি একটু স্লো কাজ করছে, সো ওয়েট করতে হচ্ছে। তানজিল, 1 মিনিট সময় নিচ্ছি, ওকে? কোডে ফিরে যাচ্ছি। দেন আমার ক্যালকুলেটর ক্লাসে যদি আমি আসি, দেখেন আমি জাস্ট যদি মেথডগুলো লেখা শুরু করি, অ্যাড অ্যাড মেথড লিখতেছি। সে রিটার্ন করবে হচ্ছে ইন্টিজার, এবং মেথডের নাম হচ্ছে অ্যাড। সো আমি এখানে দিলাম ইন্টিজার এ, ইন্টিজার বি। দেন আমি বলতেছি রিটার্ন। সব থেকে ভালো এগুলোর নাম যদি চেঞ্জ করে দিই, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। সো এখন ধরেন এই অ্যাড মেথডের এই মেথডটা আসলে কয়টা ডিজিট অ্যাড করতে পারে? দুইটা, তাই তো? দুইটা সংখ্যা অ্যাড করতে পারে, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার। এখন আপনি ধরেন আর একটা
ঠিক অ্যাড ফাংশনালিটি চাচ্ছেন, কিন্তু চাচ্ছেন যে সেটা 3টা সংখ্যা দিবেন এবং সেই 3টা সংখ্যা অ্যাড করে দিবে। সেক্ষেত্রে আপনি কি লিখতেন? অ্যাড 3 নাম্বারস। দেন রিটার্ন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার অ্যান্ড থার্ড নাম্বার। পয়েন্ট হচ্ছে আপনার যদি এখন 4টা মেথড অ্যাড করতে হয় বা 4টা ডিজিট অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনি কি আবার এভাবে লিখবেন যে পাবলিক ইন্ট অ্যাড ফোন নাম্বার, যেটা আসলে কি হচ্ছে আসলে। কোডিফিকেশন হচ্ছে ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, কোডিফিকেশন এক করতে আবার লিখতে হবে। হ্যাঁ, মানে আমার জাস্ট অ্যাডের পারপাসটা ডিল করার জন্য আমার তো আসলে 4টা নাম্বার নিয়ে যোগ করতেই হবে, কিন্তু পয়েন্ট হচ্ছে কি যে আমার এর ফলে বারবার নেম চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এবং যখন হ্যাঁ, আমি এগুলোকে ইউজ করব, তখন আসলে আমাকে মনে রাখতে হচ্ছে যে আমি এটার জন্য কি লিখছিলাম, এটার জন্য কি লিখছিলাম, এটার জন্য কি লিখছিলাম। অর্থাৎ আমি 3টা নাম্বার যোগ করার জন্য যে অ্যাড 3 নাম্বার লিখছিলাম, 4টা ডিজিট যোগ করার জন্য অ্যাড 4 নাম্বার লিখছিলাম, এটা আমাকে মনে রাখতে হচ্ছে। সো এই প্রবলেমটা যাতে আপনার এখানে মূল ব্যাপারটা কি আসলে আমি চাচ্ছি কি, আমি মূলত কিন্তু চাচ্ছি অ্যাড করতে। সে প্যারামিটার হিসেবে 3টা নাম্বার নিচ্ছে বা প্যারামিটার হিসেবে 4টা নাম্বার নিচ্ছে, তার থেকেও বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি মূলত চাচ্ছি অ্যাড করতে। এখন আমি যখন এই ক্যালকুলেটরটা ইউজ করি, সেই ইউজ করার সময় যদি এমন হয় যে আমি আহ, একটু আসি, ধরেন কোনো এক জায়গায় আমি ক্যালকুলেটরটা ইউজ করতেছি। ক্যালকুলেটর জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখতেছি। সো ক্যালকুলেটর ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর। সো আমি এখন যদি কোনো কিছু অ্যাড করতে চাই, আমি জাস্ট কিন্তু এক্সপেক্ট করব কোনটা, মেথডের মেথড ভিতরে দিলে আসলে আমি অ্যাড করতে যাচ্ছি। এখন আমার এখানে আর আসলে সাজেস্ট করতেছে কি অ্যাড 4 নাম্বার, অ্যাড 3 নাম্বার। সো আমার যখন যেটা দরকার হবে আমার তখন সেই মেথডটাকে ইউজ করতে হচ্ছে এবং সেটা আমাকে মনে রাখতে হচ্ছে। এই প্রবলেমটা দূর করতেই অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্টটা আছে সেটাকে বলা হয় ওভারলোডিং। ওভারলোডিং কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি নাম সেম ইউজ করবেন, অর্থাৎ সবগুলোর নামই থাকবে অ্যাড। নাম আপনি সেম ইউজ করতেছেন, কিন্তু আপনি প্যারামিটার ডিফারেন্ট দিচ্ছেন। অর্থাৎ আপনার পারপাস সেম থাকতেছে, হতে পারে যে আপনার প্যারামিটার ডিফারেন্ট লাগতেছে। সাপোজ আমি এভাবে লিখতেছি, দেন সে রিটার্ন করতেছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড, থার্ড নাম্বার অ্যান্ড ফোর্থ নাম্বার। সো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার 3টা মেথডই আছে, ভালো কথা। কিন্তু এই 3টা মেথড আসলে আমি যেটা করতেছি, আমি যখন ইউজ করব, সো আমি ক্যালকুলেটর ডট অ্যাড দিলে আমি আমার প্রয়োজন মাফিক প্যারামিটার পাঠিয়ে দিতে পারতেছি। দেখেন আমার যদি একটা নাম্বার 2টা নাম্বার যোগ করতে হয়, আমি 2টা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আমাকে কিন্তু তখন 3টা নাম্বার যোগ করতে গেলে আমাকে নতুন করে আর একটা মেথড কল করতে হচ্ছে না। এই সেম মেথড দিয়ে আমি জাস্ট প্যারামিটার ডিফারেন্ট পাঠিয়ে দিচ্ছি এবং সে আমাকে যোগ করে তার রেজাল্টটা, আউটপুটটা আমাকে পাঠিয়ে দেবে। এক্ষেত্রেও ঠিক সেম কথা, সে যোগ করে আমাকে আউটপুটটা পাঠিয়ে দিতে পারতেছে। দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। অর্থাৎ আমি মেথডের নাম সেম ইউজ করতেছি, কিন্তু তার সিগনেচার ডিফারেন্ট। সিগনেচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা মেথডের প্যারামিটার লিস্ট কি থাকবে এবং সে কি রিটার্ন করতেছে, এই সব কিছু মিলিয়ে আসলে তার সিগনেচার বোঝায়। সো যখন কোনো মেথডের প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হচ্ছে কিন্তু তার পারপাস সেম, অ্যাড করা যেমন এই ক্ষেত্রে পারপাস, তখন আমরা যেটা করতে পারি সেম নেম ইউজ করতে পারি কিন্তু প্যারামিটার ডিফারেন্ট হতে হবে। যেমন আমি শুধু
এই অ্যাডের যে দুইটা প্যারামিটার ঠিক সেম প্যারামিটারে আমি আরেকটা অ্যাড এখানে লিখতে পারবো না, সে আমাকে সেটা অ্যালাউ করবে না, বলবে যে এই ঠিক সেম প্যারামিটার লিস্টে আসলে আরেকটা অ্যাড মেথড আছে। আপনাদের যেটা বুঝতে হবে প্যারামিটার বলতে আসলে কি বোঝায়। প্যারামিটার বলতে আসলে বোঝায় এই যে টাইপ ইন্টিজার এবং ইন্টিজার। সো আপনি যদি এখানে অন্য ভেরিয়েবল ইউজ করেন আসলে সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি দুইটা অ্যাড মেথড সেম নামেই রাখছেন, আপনি দুইটা আসলে সেম টাইপ ইউজ করতেছেন অ্যাজ এ প্যারামিটার লিস্টে, তখন আসলে সে সেটা অ্যালাউ করবে না, বলবে যে আমার এই সেম সিগনেচারে এ বি সি দেন ভেরিয়েবল নেম ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনার টাইপ আসলে যদি প্যারামিটারে মিলে যায় তাহলে সে সেটাকে অ্যালাউ করবে না। এখন আমি যদি সংজ্ঞায় আসি, মেথড ওভারলোডিং কাকে বলে। মেথড ওভারলোডিং হচ্ছে যখন আমরা কোনো একটা এক বা একাধিক মেথডের নাম সেম ইউজ করতেছি কিন্তু প্যারামিটার ডিফারেন্ট ইউজ করতেছে এবং ওই মেথডটা আসলে যে নাম ইউজ করতেছি সেই পারপাসটাকেই বোঝাচ্ছে। দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। সো মেথড ওভারলোডিং যদি আমরা এখানে দেখেন ইউজ করি, কীভাবে আরও সুন্দর করে ইউজ করতে পারতাম দেখেন। আমি বলতেছি এখানে যদি খেয়াল করেন আমার প্রথম অ্যাড মেথডে আমি দুইটা প্যারামিটার পাঠাচ্ছি, সে তার রেজাল্ট আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে। আমার কিন্তু আর নতুন করে এখানে যেহেতু আমি তিনটা প্যারামিটার পাঠাচ্ছি আমাকে পাঠাতেই হবে তিনটা, ফাইন, কিন্তু আমি কিন্তু এটাকে আবার রিইউজ করতে পারি চাইলে। এই অ্যাড মেথডটাকে আমি রিইউজ করতে পারি কিভাবে, আমি বলে দিলাম অ্যাড ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার। অর্থাৎ আমি এই যে অ্যাড মেথডটা আমি এখন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার পাঠাচ্ছি, আমার অ্যাড মেথড অলরেডি লেখা যেহেতু আছে এখানে, সেক্ষেত্রে আমি অ্যাডের ভিতরে জাস্ট ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার অ্যাজ এ প্যারামিটার পাঠিয়ে দিলে সে কিন্তু তার রেজাল্টটা আমাকে পাঠাবে। সেই রেজাল্টের সাথে আমি থার্ড নাম্বার যোগ করে সে আউটপুটটা রিটার্ন করতেছি। সেম ওয়েতে আমি যদি এখানে বলি অ্যাড লক্ষ্য করেন আমি কিন্তু রিইউজ করতেছি মেথড, অর্থাৎ আমার যখন কোনো একটা ফোর ফোর ডিজিটের ফোর প্যারামিটারের অ্যাড দরকার হচ্ছে, আমি তখন আগের যে থ্রি প্যারামিটারের অ্যাড সেটাকে কল করে সাথেই ফোর নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। সেম ওয়েতে থ্রি ডিজিটের ক্ষেত্রেও তাই করতেছি এবং টু ডিজিট এটা আসলে আমার একদম সিম্পলেস্ট ফর্মে আছে, এই কারণে আসলে তার নতুন করে অ্যাড করার কিছু নাই। এভাবে করে আমরা যেটা করতে পারি মেথড ওভারলোডিং এর মাধ্যমে একটা মেথডের সাথে আরেকটা মেথডকে রিইউজ করতে পারি। সো মেথড ওভারলোডিং এর সুবিধা কি কি আছে, সুবিধা হচ্ছে এরকম, আমি সেম নাম যেহেতু আমার আছে আমাকে অনেকগুলো নাম মনে রাখতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন এগুলাকে ইউজ করব জাস্ট প্যারামিটার আমি চেঞ্জ করে আমি আমার ডাটা পেয়ে যাচ্ছি এবং আমি এই মেথডগুলোকে আসলে রিইউজ করতে পারতেছি বিভিন্ন প্রয়োজনে। দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। আমি যদি এখন আমার ডকুমেন্টে ফিরে আসি, আমি এতক্ষণ যে কথাটাই বলছি সেই কথাটাই আসলে এখানে বলা আছে যে যে এই কোডটা যিনি ইউজ করবেন তার জন্য আসলে আমি যদি ওভারলোডিং করে থাকি তাহলে আসলে সুবিধা তিনি পাবেন, তার এতগুলো নাম মনে রাখতে হচ্ছে না। মোটামুটি কি বোঝা গেছে? তানজিল, তাসনিয়া, জুলি, তানিয়া, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে। সো এখন আমি পরের কনসেপ্টে আসি। হ্যাঁ জুলির কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে। সো আমি পরের কনসেপ্টে আসি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা গতদিন যে কোডটা নিয়ে কাজ করছিলাম আমি সেই কোডে ফিরে আসি। পার্সন আর একটু বড় করতেছি। কনস্ট্রাক্টর কি কাজ করে মনে আছে কি আপনাদের? হ্যাঁ ভাইয়া। তানিয়া বলেন তো কনস্ট্রাক্টরের কি কাজ, পারপাস কি ছিল? ওই যে ক্লাসে ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করা হয়। আবারও ভুল হচ্ছে, ভ্যালু ইনিশিয়ালাইজ না। ক্লাসের
যখন আমি হ্যাঁ এক্স্যাক্টলি, অর্থাৎ কোনো একটা অবজেক্ট যখন আমি ইনিশিয়ালাইজ করি তখন যদি তাকে ডাটাতে আমি কোনো কিছু সেট করতে চাই ইনিশিয়ালি, তখন আসলে আমি কনস্ট্রাক্টর ইউজ করে থাকি, তাই তো? এখানে যদি একটু খেয়াল করেন, আমার পার্সন যে কনস্ট্রাক্টরটা আমি ইউজ করছি, অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই তিনটা আমাকে দিতেই হবে যদি আমি এই কনস্ট্রাক্টরটি ইউজ করতে চাই। কারণ কি? কারণ হচ্ছে আমার কনস্ট্রাক্টরে শুধু তিনটা ভ্যালুই আছে, এর বাইরে কোনো ভ্যালু নাই। আমি যদি এখন এমন একটা পার্সন জেনারেট করতে চাই যেই পার্সনটা শুধু ফার্স্ট নেম আর মিডল নেম দিতে চাই, লাস্ট নেম দিব না, তাহলে কিন্তু আমার কনস্ট্রাক্টর দিয়ে সেটা পসিবল হবে না। সেক্ষেত্রে আমার তখন প্রপার্টির ধারণা দিতে হবে। আবার এমন যদি আমি চাই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি অ্যাসাইন করব, মিডল নেম অ্যাসাইন করব না, সেক্ষেত্রে আসলে কনস্ট্রাক্টর দিয়ে সম্ভব হচ্ছে না। কিন্তু আমি যদি এমন কিছু চাই যে না, আমি যখনই পার্সন তৈরি করি তখন আসলে আমি সেটা কনস্ট্রাক্টর দিয়ে ইউজ করব, তাহলে কিভাবে ইউজ করা যায়? এটা হচ্ছে এক নম্বর প্রবলেম। দুই নম্বর হচ্ছে, আপনি খেয়াল করবেন আমি যদি এখন ফর্ম আন্ডার সিএস, আমার যদি শুধু এই কনস্ট্রাক্টরটাই আছে এই ক্লাসে, সো আমি যদি এখন আমার ক্যালকুলেটর ভুলে যাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি যখন সেভ করছিলাম, আমি যদি এই মোমেন্টে একটা পার্সন ক্রিয়েট করতে চাই, ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে যেটা বোঝায় শুধু ফার্স্ট ব্র্যাকেট, যেটা আমরা অলওয়েজ ইউজ করে থাকি। সো এই ডিফল্ট কনস্ট্রাক্টর যদি আমি ইউজ করতে চাই, আমি কিন্তু সে আমাকে অ্যালাউ করছে না ইউজ করতে। অ্যালাউ করছে না কারণ হচ্ছে এরকম প্যারামিটারের কোনো কনস্ট্রাক্টর আসলে তার কাছে নাই। তার কাছে যে কনস্ট্রাক্টর একটাই আছে, সেটা হচ্ছে সে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম নেয়। সেক্ষেত্রে আমি যদি কোনো একটা ফাঁকা পার্সন তৈরি করতে চাই, সেটাও পসিবল হচ্ছে না। তাহলে এই সলিউশনটা কিভাবে সম্ভব হতে পারে? সলিউশনটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা যেরকম দেখছিলাম মেথড ওভারলোডিং, ঠিক সেম ওয়েতে কনস্ট্রাক্টর ওভারলোডিং সম্ভব। কীরকম? আমি আর একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি এখানে। আপনারা জানেন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার একটাই রুল, সেটা হচ্ছে আমার যে ক্লাসের নাম আছে সেই ক্লাসের ঠিক সেম নামেই কনস্ট্রাক্টর তৈরি হয় এবং কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না এবং কনস্ট্রাক্টরের একটা প্যারামিটার লিস্ট থাকে। হতে পারে সেটা ফাঁকা, এভাবে হতে পারে তার ভিতরে আমি ভ্যালু বলে দিচ্ছি, ভ্যালু পাঠিয়ে দিচ্ছি এবং সে সেটাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছে। দুই ধরনের কনস্ট্রাক্টর হতে পারে। সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার পার্সন কনস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার, ধরেন আমি ফাঁকাই রেখে দিলাম, তার ভিতরে কিছুই নাই। সো আমি যখন আমার নিউ পার্সন করতেছি, এখন কিন্তু সে আমাকে সেটা অ্যালাউ করে দিচ্ছে যে হ্যাঁ, আপনি এখন চাইলে পার্সন ক্রিয়েট করতে পারেন। দেন আপনারা যদি খেয়াল করেন, আমার এটাও আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। ওকে, এখন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আসেন। ব্যাংক অ্যাকাউন্টের আমাদের কোনো কনস্ট্রাক্টর আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না ভিজিবলি। দেখতে পাচ্ছি কোনো ফাঁকা লিস্টে কোনো কনস্ট্রাক্টর আছে তানজিল? নাই। কিন্তু যখন আমরা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, ভিউ কোড করতেছি, খেয়াল করেন এই লাইনটা, ঠিক এই লাইনটা। সো যখন আমরা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, অর্থাৎ কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করতেছি, দেখেন নিউ ব্যাংক অ্যাকাউন্ট, সে আমাকে ফাঁকা প্যারামিটারের একটা ব্যাংক অ্যাকাউন্ট কনস্ট্রাক্টর কল করার অপরচুনিটি দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমি তো আসলে এটা কোথাও ডিক্লেয়ার করি নাই। দিস ইজ দ্য ডিফল্ট বিহেভিয়ার অফ অবজেক্ট, অর্থাৎ আমি যদি কোনো ফাঁকা প্যারামিটারে কোনো কনস্ট্রাক্টর কল নাও করে থাকি, সে আসলে আমাকে সেটা অ্যালাউ করবে যে আপনি চাইলে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে পারেন। কিন্তু এমন যদি হয় আপনি আসলে নিজে কোনো একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছেন, অর্থাৎ বলতেছেন ব্যাংক অ্যাকাউন্ট, দেন বলতেছেন ইন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার সময় বলে দিতে চাচ্ছেন যে আমি অমুক অ্যামাউন্টটা ইনিশিয়ালাইজ করতে চাই, অর্থাৎ ব্যালেন্স আমি এত অ্যামাউন্ট দিয়ে আমি ইনিশিয়ালাইজ করতে চাই। সেক্ষেত্রে
যখন আমাদের ফর্ম আন্ডার সিএস এ যদি আমি আসি, সেক্ষেত্রে কিন্তু সে আর ফাঁকা প্যারামিটারের কনস্ট্রাক্টর অ্যালাউ করতেছে না। কেন করতেছে না? কারণ হচ্ছে অলরেডি আপনি নিজে থেকে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছেন, সেক্ষেত্রে তার ডিফল্ট কনস্ট্রাক্টর আর ভ্যালিড থাকছে না। যেহেতু আপনার এতক্ষণ কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা ছিল না ম্যানুয়ালি, সেক্ষেত্রে সিস্টেম নিজে বুঝে নিচ্ছে যে না, আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ ভ্যালিড, ডিফল্ট কনস্ট্রাক্টর বলে কিছু একটা আছে। কিন্তু যখনই আপনি নিজে কোনো একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নিলেন, তখন আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে কিছু সে আর আইডেন্টিফাই করে না। তখন সব কিছু আসলে আপনার উপরে সে ছেড়ে দেয়। এক্ষেত্রে আপনি যদি প্রয়োজন ফিল করেন, আমি আবার পার্সনে ফিরে আসি। সো এক্ষেত্রে যদি আপনি আবার প্রয়োজন ফিল করেন যে আপনার আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর দরকার আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে আমি আবারও বলতেছি, বারবার বোঝাচ্ছি যে আসলে ফাঁকা প্যারামিটারের যেই জিনিসটা, এটা আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর। সো আপনার যদি ডিফল্ট কনস্ট্রাক্টর দরকার হয়, সেটা আপনাকে ডিক্লেয়ার করে রেখে দিতে হবে, দেন সে সেটাকে অ্যাভেলেবল পাবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও আমার যদি এই ব্যাংক অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাকে ব্যাংক অ্যাকাউন্টের একটা ফাঁকা প্যারামিটারে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রেখে দিতে হবে। দেন আমি যেটা করতে পারবো, আমি এই ব্যাংক অ্যাকাউন্টে কনস্ট্রাক্টরটা ইউজ করে নতুন অবজেক্ট তৈরি করতে পারতেছি। এখন এমনও হতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স প্রাইমারিলি আপনি চাচ্ছেন 0 দিয়ে রাখতে, আর আপনি চাচ্ছেন যে যখনই হয়তো আপনার বিজনেস পলিসি হচ্ছে যে যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তখন সে 100 টাকা করে পেয়ে যাবে অটোমেটিক্যালি। ভাইয়া হ্যাঁ, বলেন। ভাইয়া আপনি মানে আমরা যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম নিতে চাই, মানে কনস্ট্রাক্টর ইউজ করে মিডিল নামটা নিব না, তখন আমরা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ইউজ করবো। আর একবার বলেন আপনার কোশ্চেনটা। মানে আমরা ফার্স্ট নেম আর আমরা কনস্ট্রাক্টর ইউজ করছি, কিন্তু আমার দরকার হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম। ওকে, তখন আমরা এই দুটো পাওয়ার জন্য কি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করবো, যাতে ফার্স্ট নেম লাস্ট নেমটা পাওয়া যায়? আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করে না। হ্যাঁ। সো না আপনার ভাইয়া, আমি যদি ফার্স্ট নাম, আমাদের একটা কনস্ট্রাক্টরে ডিক্লেয়ার করা আছে ফার্স্ট নাম মিডিল নাম লাস্ট নেম, হুম, আর আমি যদি মিডিল নাম আর ফার্স্ট নেম চাই, তাহলে সেটা আমার দিবে না তো? না নাহলে দিলে দিবে না, অ্যালাউ প্যারামিটার করবে দেওয়া না, আছে। এক্স্যাক্টলি। সো তখন আপনি যেটা বলতেছেন, আপনার কাছে এখন আপাতত সলিউশন, যেহেতু এখানে সলিউশন আছে কি, এটা ডিফল্ট একটা, ডিফল্ট হ্যাঁ ডিফল্ট। কনস্ট্রাক্টর দিয়ে আগে একটা অবজেক্ট তৈরি করে নিয়ে তারপরে প্রপার্টির মাধ্যমে সেই ভ্যালুগুলো অ্যাসাইন করে দেওয়া, তাই তো? হ্যাঁ। প্রপার্টির মাধ্যমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া। এক্ষেত্রে কনস্ট্রাক্টর দিয়ে যদি আপনি সেটা সলভ করতে চান, সেই সলিউশন আছে, বুঝা যাচ্ছে? কিন্তু আমরা আসলে আস্তে আস্তে আগাচ্ছি তানজিল। আমরা আগে ব্যাংক অ্যাকাউন্টের জিনিসটা একটু বুঝে আসি, তাই না? আমরা যে জিনিসগুলো শিখলাম যে আমি যদি নিজে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে আর কিছু থাকে না। ডিফল্ট কনস্ট্রাক্টর আমার নিজেকে ডিক্লেয়ার করে দিতে হবে। দ্বিতীয়ত, এখন আপনি একটু খেয়াল করেন যে আপনার ব্যাংক, আপনি ধরেন কোনো একটা ব্যাংক, ধরেন সাপোজ যে কোনো ব্যাংক, সোনালী ব্যাংক ধরি। সো সোনালী ব্যাংকে যদি আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি ব্যালেন্স পাবেন 100 টাকা। তাদের এটা হচ্ছে তাদের পলিসি। দেন আপনি চাইলে ইনিশিয়ালি ব্যালেন্স সেখানে রাখতে পারেন। অর্থাৎ আপনি এরপরে যে টাকাটা রাখবেন, তার মানে কি 100 টাকা উধাও হয়ে যাবে? তা কিন্তু যাবে না। আপনি যে নতুন অ্যামাউন্ট দিবেন, তার সাথে ওই 100 টাকার সাথে কিন্তু যোগ হবে। অর্থাৎ আপনি ডিফল্ট 100 টাকা যে দিয়ে রাখছেন ব্যাংক অ্যাকাউন্টে, এটা ওইখানে তো থাকবেই। তারপরে যদি আপনি কোনো ইনিশিয়ালি ব্যালেন্স দেন, সেই ব্যালেন্সটা আসলে ওই 100 টাকার সাথে যোগ হওয়া উচিত, যেহেতু পলিসি হচ্ছে 100 টাকা থাকবেই। সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর কিভাবে এটাকে ইউজ করতে পারি দেখেন। সেটা হচ্ছে আমার অলরেডি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে ব্যালেন্স 100। দেন আমি আরেকটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি ব্যাংক অ্যাকাউন্ট ইন্ট অ্যামাউন্ট। অর্থাৎ আমি বাইরে থেকে যখন আমি এই ব্যাংক অ্যাকাউন্ট ইনিশিয়ালাইজ করবো, আমি অ্যামাউন্ট দিয়ে দিতে পারি। এবং আমরা বলতেছি কি, যে যে ডিফল্ট যে কনস্ট্রাক্টরের যে ভ্যালুটা আছে, তার সাথে আসলে এই অ্যামাউন্টটা যোগ হওয়া উচিত। অর্থাৎ আমি যদি পরবর্তী 10 টাকা দিয়ে 100 টাকার সাথে আমি এক্সপেক্ট করবো যে 110 টাকা আমার অ্যাকাউন্টে আছে, সেক্ষেত্রে আমি সেই কাজটুকু আগে করি। অর্থাৎ আমার ব্যালেন্স যা আছে, তার সাথে আসলে আমার অ্যামাউন্টটা যোগ হবে। এখন একটু লক্ষ্য করেন, আমার এই ডিফল্ট কনস্ট্রাক্টর তো
যখন আমি এই কনস্ট্রাক্টর দিয়ে কোনো একটা অবজেক্ট বানাচ্ছি তখন তো আর আমার এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল করতেছি না। আপনাদের যদি গিট্টু লেগে যায় আমি বলতেছি এরকম, ধরেন আমি এখন কল করতেছি, আমি 100 টাকা দিয়েই একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতেছি। 100 আসলে সিমিলার যেহেতু হচ্ছে, আমি বলতেছি আমার যখনই আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতেছি আমি 30 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা ইনিশিয়ালাইজ করতেছি। অর্থাৎ আমি যখন চাচ্ছি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট যখনই তৈরি হবে তখন আসলে যে ব্যালেন্স আছে তার সাথে 30 টাকা যোগ হয়ে ব্যালেন্সটা তৈরি হবে, অথবা যেই ডিফল্ট ব্যালেন্স আছে তার সাথে 30 টাকাটা অ্যাড হবে। সো সেক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে আমরা কিভাবে রিইউজ করতে পারি? রিইউজ করার উপায় হচ্ছে দিস, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। দিস মানে হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট, এবং আমি যদি এই ফাঁকাটা ব্যবহার করি তাহলে সে বুঝে নেয় এটা আসলে এই ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমি আইডেন্টিফাই করতেছি। সো এখন আমি যদি আসি পার্সনের ক্ষেত্রে, একটু ক্লিয়ার করি। ধরেন আপনার যখন একটা পার্সন তৈরি হয়েছে তখন আপনি চাচ্ছেন যে ডিফল্ট সে একটা নাম নিয়ে তৈরি হবে। যেমন অনেক সময় দেখবেন যে একটা ওয়েবসাইটে পার্সনের ক্ষেত্রে যখন আপনি ফেসবুকে যখন ফর দ্য ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আগে যেটা করতো সে আপনাকে একটা ধরেন ডিফল্ট একটা ছবি দিয়ে দিত, প্রোফাইল পিকচার। সো এই ক্ষেত্রে ধরেন আমি যখন একটা পার্সন অবজেক্ট তৈরি করতেছি তখন সে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে ডিফল্ট ভ্যালু নিয়ে নিচ্ছে নান, অথবা অন্য কিছু, অথবা ধরেন পার্সনে অন্য কোনো পলিসি আপনি খাটাচ্ছেন, ডিফল্ট কনস্ট্রাক্টর আপনি পার্সনের রিলেটেড অন্য কোনো পলিসি আপনি অ্যাপ্লাই করতেছেন। পয়েন্ট হচ্ছে যে আপনি যখন এই পার্সন ওভারলোডিংটা ইউজ করতেছেন তখন নিশ্চয়ই আপনি চাবেন না যে আসলে এইটা স্কিপ করুক, এখানে যে পলিসিটা লেখা আছে সেই পলিসিটা স্কিপ হোক। যেমন তানজিলের যে কোশ্চেনটা ছিল যে আমি যদি পার্সন যখন ক্রিয়েট করি তখন যদি আমি শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে চাই সেক্ষেত্রে কী করণীয়? আমি আস্তে আস্তে আসতেছি। পার্সন আমি আর একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি, দেখেন যেখানে আমি বলতেছি স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং মিডল নেম। এই কনস্ট্রাক্টরে যেটা হয় সে জাস্ট ফার্স্ট নেমে, অর্থাৎ এই অবজেক্টের ফার্স্ট নেমে ভ্যালু অ্যাসাইন করতেছে, প্রপার্টি থ্রুতে অ্যাসাইন না করে সরাসরি ডাটাতে অ্যাসাইন করি। দেন আমি যদি এভাবে লিখি, আমি জাস্ট ফার্স্ট নেম দিয়ে কোনো একটা পার্সনকে ইনিশিয়ালাইজ করতে চাইতেই পারি। এবং তানজিল যেটা বলছিলেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে, তাই তো? সো আমি আরেকটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, এখানে খেয়াল করেন আমি আপনাদের আগেও বলছিলাম, দেখেন সে আসলে কি করতেছে, যেহেতু টাইপ ডিফারেন্ট সিগনেচার সেম, আমরা আসলে চাচ্ছি যে ভ্যারিয়েবল ডিফারেন্ট হোক কিন্তু সিগনেচার তো সেম, সে কিন্তু এটা অ্যালাউ করতেছে না। মেথড ওভারলোডিং হয়ে যাচ্ছে। মেথড তো ওভারলোডিংই করতেছি, মানে অর্থাৎ আমরা মেথড ওভারলোডিং এর যে সিস্টেম সেটা ইউজ করতেছি কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রেও।
আপনি যদি এমন করেন যে আপনি দুইটা কনস্ট্রাক্টর ইউজ করতেছেন কিন্তু তাদের প্যারামিটার লিস্ট সেম, সেটা কিন্তু তারা অ্যালাউ করবে না, সেম সিগনেচার বলবে। ওকে, সো সেইটা আমরা কিভাবে আসলে মিটিগেট করতে পারি একটু দেখি। আমি রাখলাম ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফাইন। দেন আমি বলতেছি স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম, যেটা আপনি বলছিলেন। ফাইন। দেন স্ট্রিং ফার্স্ট নেম বলে একটা আছে, এটা মুছে দিচ্ছি। সো যখন আমি শুধু ফার্স্ট নেম দিয়ে কোনো একটা কনস্ট্রাক্টর ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি বলতেছি, তার আগে একটু আসি যে এখানে একটু খেয়াল করেন, আমরা কি একই কোড বারবার লিখতেছি না? দেখেন, পার্সন স্ট্রিং ফার্স্ট নেম, দিস ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, এখানেও লিখছি পার্সন স্ট্রিং ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আমরা এখানেও ফার্স্ট নেম এবং মিডল নেম, লাস্ট নেম আবার লিখছি, আবার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম। অর্থাৎ আমরা কি করতেছি, সেম কোড রিপিট করতেছি। এটা যদি এভাবে আমরা না করে আমরা কনস্ট্রাক্টরকে রিইউজ করতে চাই, আমরা কিন্তু এখানে ওভারলোডিং করছি, আপনারা বুঝতেই পারতেছেন। সেম নাম ইউজ করছি সব জায়গায়, কিন্তু প্যারামিটার লিস্ট ডিফারেন্ট। দিস ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং। অর্থাৎ আমি যদি চাই আমি একটা পার্সন ক্রিয়েট করবো উইথ ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সেটা আমি এখন করতে পারতেছি উইথ কনস্ট্রাক্টর। আমি যদি চাই আমি একটা পার্সন ক্রিয়েট করব শুধু ফার্স্ট নেম দিয়ে, সেটা আমি করতে পারছি। আমি যদি চাই পার্সন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আমি ক্রিয়েট করতে পারবো, সেটা আমি করতে পারছি। পয়েন্ট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি কোড রিডান্ডেন্সি তৈরি করছি। অর্থাৎ আমি সেম কোডই বিভিন্ন জায়গায় লিখতেছি, সেক্ষেত্রে আসলে সলিউশন ওয়েটা কি হতে পারত? ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারতো, দেখেন যেহেতু ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে সবই আছে, আমি যেটা ইউজ করতে পারতাম এক্ষেত্রে দিস কনস্ট্রাক্টর ক্ষেত্রে যেভাবে ইউজ করা হয় আমি সেটাই দেখাই দিচ্ছি। এইখানের কনস্ট্রাক্টর যেটা আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের যে কনস্ট্রাক্টর আছে আমি সেটা কিন্তু ইউজ করতে পারি। এখানে খেয়াল করেন, আমি দুইটা লাইন মুছে দিতে পারি এখন। অর্থাৎ যখন সে পার্সন ক্রিয়েট করতে চাবে উইথ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সেক্ষেত্রে সে আমার এখানে যে আরেকটা কনস্ট্রাক্টর আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের, সেই কনস্ট্রাক্টরটা আগে কল করে নিবে, সেখানে আগে ভ্যালু পাঠাই দিবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে ভ্যালু যাবে, পরবর্তীতে এই কনস্ট্রাক্টরের মিডল নেমে ভ্যালু অ্যাসাইন করবে। আবারও বলতেছি, কনস্ট্রাক্টরের মূল উদ্দেশ্য কিন্তু আসলে কি করা, ডাটা অ্যাসাইন করা, ডাটাতে প্রাইভেট ফিল্ডে ভ্যালু অ্যাসাইন করা। এছাড়া কি আর কোনো উদ্দেশ্য আছে কনস্ট্রাক্টরের? আর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। সেক্ষেত্রে আমি যদি এখানে ডাটা অ্যাসাইন করতে গিয়ে বারবার সেম কোড বিভিন্ন জায়গায় রিপিট করি, সো একটা কোড চেঞ্জ করতে গেলে আমাকে ওই বিভিন্ন জায়গায় নক করতে হচ্ছে। আমি সেই কাজটা না করে কনস্ট্রাক্টরগুলোকে রিইউজ করতেছি। কিভাবে? যখন এই পার্সনটাকে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমের কোনো একটা পার্সনকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছে, আমি যদি এরকম একটা নোটেশন ইউজ করি, ক্লোন দিস ফার্স্ট নেম এবং কমা লাস্ট নেম, তখন আসলে সে বুঝে নেবে এটা আসলে আমি এই ক্লাসেরই অন্য আর একটা কনস্ট্রাক্টরকে অ্যাট ফার্স্ট কল করতেছি, এবং সেই কনস্ট্রাক্টরের কাছে সে আগে চলে যাবে এই ভ্যালুগুলো নিয়ে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেন সে আসলে ভ্যালু অ্যাসাইন করে দিবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি যদি এখন ব্রেকিং পয়েন্ট বসে, আপনার আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে সে কী করতেছে। আমি এখানে একটা ব্রেকিং পয়েন্ট বসাই এবং এখানে একটা ব্রেকিং পয়েন্ট বসাই এবং আমি ফর্মে ফিরে আসি। আমার যে সেভ মেথডটা আছে আমি সেখানে আসতেছি। সেভ মেথডে খেয়াল করেন, আমি এখন সেভ করতেছি একটা পার্সন, সেক্ষেত্রে আমার কাছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে ইউআই লেভেল থেকেই। যেহেতু ইউআই লেভেলে আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আছে, আমি সেই ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আমার কনস্ট্রাক্টরে পাঠাই দিয়ে আমি পার্সন অবজেক্টটা তৈরি করতে পারি।
কিন্তু তৈরি করার প্রক্রিয়াতে আমাদের যেহেতু আলোচনা এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে, সেই ওভারলোডিংটা কীভাবে মেকানাইজ হয় সেটা আসেন খেয়াল করি। আমি রান করতেছি অ্যাপ্লিকেশন। সো আমি যদি দেই এখানে ফার্স্ট নেম এমডি, দেন আমি যদি সেভ বাটনে ক্লিক করি, সে দেখেন এই পোর্শনে এসে থেমে গেল ব্রেকিং পয়েন্ট। দেন আমি এখন স্টেপ ইনটু করতেছি, অর্থাৎ আমি স্টেপ ইনটু করলে সে যেটা করবে, এই কনস্ট্রাক্টর যেখানে ডিক্লেয়ার করা আছে ঠিক সেই কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে। সো আমার কনস্ট্রাক্টর যেহেতু আমার ক্লাসের ভিতর ডিক্লেয়ার করা আছে, সেক্ষেত্রে সে ক্লাসে গিয়ে কনস্ট্রাক্টরের কাছে চলে গেছে। দেখেন পার্সনের ঠিক সেই সিগনেচারের কাছে চলে গেছে, সিগনেচার মিলাই এসে গেছে। অর্থাৎ আমার ফর্মন ডট সিএসে আসলে সিগনেচারে কি ছিল, 3টা ভ্যালু পাস হবে। সো সে এই সিগনেচারের সাথে যেই কনস্ট্রাক্টর তার মিল লেগেছে, ঠিক সেই কনস্ট্রাক্টরের কাছে গিয়ে সে তার এক্সিকিউশন থামায় বসে আছে, যেহেতু আমি ব্রেকিং পয়েন্ট দিছি। সো এখানে খেয়াল করেন, ফার্স্ট নেমে আছে এমডি, মিডল নেমে আছে সিরাজুল, লাস্ট নেমে আছে ইসলাম। দেন আমি ক্লোন দিয়ে দিস ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাঠাই দিছি কোথায়, এই কনস্ট্রাক্টরে। সে কিন্তু এখন এই দিস ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা প্যারামিটার নিয়েই জাস্ট এই সিগনেচারের সাথে মিলায়ে সেই কনস্ট্রাক্টরে চলে যাবে। আমি স্টেপ ইনটু করতেছি, দেখেন এরপরে কিন্তু সে এখানে চলে আসছে, যেহেতু তার সিগনেচার এটার সাথে মিলে গেছে। দেন সে এখন ভ্যালু অ্যাসাইন করার পালা তার। আমার কনস্ট্রাক্টরের মূল পারপাসই হচ্ছে ভ্যালু যাতে সে ইনিশিয়ালাইজ করতে পারে, সে সেটা করে নিচ্ছে। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম তার অ্যাসাইন করা শেষ। দেন আবার সে এখানেই ফিরে আসবে তার, অর্থাৎ প্রাইমারিলি সে এই কনস্ট্রাক্টরের কাছে গিয়ে ভ্যালু অ্যাসাইন করছে, দেন আবার সে এই কনস্ট্রাক্টরের কাছে ফিরে আসছে এবং এখানে গিয়ে সে মিডল নেমটা অ্যাসাইন করছে। সো আমি স্টেপ ওভার করে দিছি। সো এখন আমার পার্সন ক্রিয়েট করা কমপ্লিট। আমি যদি এখন আরেকবার স্টেপ ইনটু করি, আমার পার্সন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি পার্সন অবজেক্টের কাছে ফিরে আসি, দেখেন আমার এটা হচ্ছে ফার্স্ট নেম প্রপার্টি, এটা হচ্ছে ফার্স্ট নেম প্রাইভেট ডাটা, ফুল নেমও দেখাচ্ছে, লাস্ট নেম প্রপার্টি, লাস্ট নেম প্রাইভেট ডাটা, মিডল নেম প্রপার্টি এবং মিডল নেম প্রাইভেট ডাটা। সো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেমে আমার কিন্তু ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেছে। আমি যদি আবার রান করি, ফিরে আসি, এখন আমি যদি বলি শো, সে আমাকে ঠিকমতো এখন ভ্যালু দেখাবে। ঠিক আগের গতদিন আমি যেভাবে ভ্যালু অ্যাসাইন করা দেখাইছি, আজকেও ঠিক সেই কাজটাই সে সঠিকভাবে করে দেখাচ্ছে আমাকে। কিন্তু এখানে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি কনস্ট্রাক্টর ওভারলোড একে করতেছি, আর একটা হচ্ছে আমি সেইটাকে রিইউজও করতেছি। কিভাবে, এই যে ক্লোন দিয়ে আমার যদি ঠিক সেম সিগনেচার থাকে, আমার এইখানে যে ভ্যালুগুলো আসছে আমি সেই ভ্যালুগুলো ওই সিগনেচারের কাছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আমি করছিলাম ক্যালকুলেটরের ক্ষেত্রে। দেখেন আমার যখন এই অ্যাড মেথডের সেম প্যারামিটার আমার অন্য কোথাও আছে, আমি সেখানে পাস করে দিছি, ফার্স্ট নাম্বার রিইউজ করছি আমি জাস্ট। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করতেছি। দেন আমি যদি আবার এখানে আসি, দেখেন এই যে দিস ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, এখানেও ফার্স্ট নেমের জন্য একটা কনস্ট্রাক্টর আছে। সো আমার নতুন করে কিন্তু আবার এটা লেখার দরকার নাই। আমি যেটা করতে পারি, আমি এটাকে রিইউজ করতে পারি। দিস আমি ফার্স্ট নেম অ্যাজ এ প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি, এখানে যে ফার্স্ট নেমটা প্যারামিটার হিসেবে ঢুকতেছে। সো এখানে যদি এ থাকতো, আমি এ পাঠিয়ে দিতাম, সে এ বুঝে নিত যে এটা আসলে আমি এই কনস্ট্রাক্টর কল দিছি, কারণ কি এটা সিগনেচার দেখে। আমার যদি এখানে এ বি সি থাকতো, ডাজন্ট ম্যাটার, আমি এখানে পাঠিয়ে দিতাম এ আর সি, কারণ এখানে আমার ফার্স্ট নেম আছে, এখানে আছে আমার মিডল নেম, এখানে আছে আমার লাস্ট নেম। সো আমি এখানে বি অ্যাসাইন করে দিতে পারতেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে আমার আসলে নাম এখানে কোনো ম্যাটার না, এখানে আমার মূল ম্যাটার হচ্ছে প্যারামিটার, আমি প্যারামিটার কিভাবে পাঠাচ্ছি। সো আমি আবার আগের অবস্থায় ফিরাই নিয়ে আসি আমার কোড।
আমি বলতেছি এই ফার্স্ট নেমে আগে সে কনস্ট্রাক্ট করুক, তাহলে সে এখানে চলে আসলো। দেখেন আমি কিভাবে একটা, হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা আমি যেখানে লিখছি না প্যারামিটারকে চিনাচ্ছি না দিস ফার্স্ট নেম, হ্যাঁ হ্যাঁ ওখানে আমি চাই আবার লাস্ট নেম ওই একই প্যারামিটার আবার লিখে দিতে দিসের পর কি আবার লিখতে পারবো দিস লাস্ট নেম মানে আবার কলম দিয়ে এই না, লেখা থাকে। এইখানে ঠিক এই লাইনে, হ্যাঁ ওকে, না পারবেন না। না না এখানে না যে পাবলিক পার্সন সিটি নিয়ে যে আমি তিনটে প্যারামিটার একসাথে ক্লিয়ার করে দিয়েছি ফার্স্ট নেম স্ট্রিং রিয়েল নেম আর হ্যাঁ স্ট্রিং লাস্ট নেম, হ্যাঁ হ্যাঁ ওকে, এই লাইনে লিখেছি না দিস ফার্স্ট আর লাস্ট নেম একসাথে লিখে দিয়েছি হুম, কলম দিয়ে। হ্যাঁ ওখানে কি আমি আবার লিখতে পারবো কলম দিয়ে দিস লাস্ট নেম শুধু? ওকে। দিস আপনি চাচ্ছেন এখানে ক্লোন দিয়ে আবার লিখবেন দিস লাস্ট নেম। তো আসলে আমরা ওরকম কোনো কনস্ট্রাক্টর কি রাখছি লাস্ট নেম অ্যাসাইন করা? রাখি নাই কিন্তু, দেখেন খেয়াল করে। আমরা দিস ফার্স্ট নেম যদি অ্যাসাইন করা যায় সেটা আমরা ট্রাই করে দেখতে পারি যে সে এরপরে আবার ফার্স্ট নেম অ্যাসাইন করতে দিবে কিনা, তাই না? ফার্স্ট নেমটা হ্যাঁ ওটা। সো এটা সে দিবে না। কনস্ট্রাক্টর আসলে এত বেশি লেয়ারিং সম্ভব না। ভাইয়া, হ্যাঁ বলেন তাসনিয়া। তখন হচ্ছে লাস্ট নেম যখন আমরা দিব যদি যে কোনোটা বলতেছে তখন তো আবার একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে, তারপর তো দেওয়া যাবে, তাহলে তো দেওয়া যাবে না। না না না, এটা আসলে এরকম কোনো রুল নাই। আমি বলতেছি যেটা আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের যে এই যে দিস লিখতেই হবে এরকম কিন্তু কোনো কথা নাই। এখানে আমরা যেটা মানে ওই দিকটাতে আমরা লিখতেছি যে ওভারলোডিং হচ্ছে সেই জন্য ওভার, না না না, ওভারলোডিং অলরেডি আমরা করছি। এই যে আপনাদের ভুল কনসেপশন তৈরি হচ্ছে। আমি আবারও বলি, ওভারলোডিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যখন আমি সেম নেম ইউজ করতেছি কিন্তু ডিফারেন্ট সিগনেচার ইউজ করতেছি, অর্থাৎ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট ইউজ করতেছি। বুঝা গেছে? দিস ইজ ওভারলোডিং। অর্থাৎ যখন আমি এখন পার্সন ক্রিয়েট করব, সরি, মেথড ওভারলোডিং বললেন না যে প্যারামিটার গুলো হচ্ছে আলাদা হবে, হ্যাঁ ওইটা কনস্ট্রাক্টর ওভারলোডিং কি একই? কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও সেম রুল। ও আচ্ছা। দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, আমরা একটু আগে দেখছিলাম কি মেথড ওভারলোডিং ক্যালকুলেটরের ক্ষেত্রে। দেন আমরা আসলে ফিরে আসছি কোথায়? আমরা এখন দেখতেছি আসলে কনস্ট্রাক্টরেও ঠিক সেম মেথডোলজিটা ইউজ করা যায়। বুঝা গেছে তাসনিয়া? ওকে, সো আমরা এইটুকু আসলে ওভারলোডিং মূল কনসেপ্ট। কিন্তু আপনি চাইলে এই যে ওভারলোডিং আমরা করতেছি এইটাকে আপনারা বারবার আমার সেম লাইন লিখতে হইতো। যেমন ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি অ্যাসাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম অ্যাসাইন করতে হচ্ছে, এখানে ফার্স্ট নেম অ্যাসাইন করতে হচ্ছে, এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অ্যাসাইন করতে হচ্ছে, অর্থাৎ সেম কোড বারবার লিখতে হচ্ছে। আমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাড মেথডের মাধ্যমে রিইউজ করছিলাম, তাই না? অর্থাৎ ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, লাস্ট, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এই জন্য আগে এটা দেখাইছিলাম। সো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার যখন আমরা ইউজ করতেছি, অর্থাৎ মাল্টিপল চারটা প্যারামিটার ইউজ করতেছি, আমরা যেহেতু জানি অলরেডি আমাদের তিনটা নাম্বার যোগ করার মেথড আছে, আমরা কেন আবার চারটা যোগ করে রেজাল্ট পাঠাবো? আমরা ওই তিনটা প্যারামিটার যোগ করার যে রেজাল্ট আছে সেইখানে আমরা পাঠিয়ে দিচ্ছি যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, তুমি রেজাল্ট যোগ করে যেটা হয় আমাকে সেটা পাঠাই দাও। আমি সেই রেজাল্টটাই আসলে ফোর্থ নাম্বারের সাথে যোগ করে ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছি। ঠিক সেম ওয়েতে যখন আমি কনস্ট্রাক্টর ওভারলোডিং ইউজ করতেছি, দেখেন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে রিইউজ করার কনসেপ্ট একটু ডিফারেন্ট। যেহেতু আমি এটার ভিতরে আর বলতে পারতেছি না যে পার্সন ফার্স্ট নেম, এটা আসলে কোনো কিছু মিন করে না। এভাবে যদি আমি লিখি আসলে এটা কোনো কিছু মিন করে না। আমি যদি বলি দিস, তাহলেও সে বলবে যে এইটা আসলে এইখানে পসিবল না, এই এরিয়া আসলে পসিবল না, কারণ পার্সন কোনো মেথড না, পার্সন ইজ এ কনস্ট্রাক্টর। সেক্ষেত্রে যেহেতু সে কনস্ট্রাক্টর, তাকে যদি আমাকে রিইউজ করতে হয়, আপনারা যদি একটু খেয়াল করেন আমার এখানে আছে তিনটা প্যারামিটার। সো আমি যদি এটাকে আরও ছোট স্কোপে নিয়ে যাই, সেক্ষেত্রে আমি বলতে পারতেছি দিস ফার্স্ট নেম যেটা আসছে সেটা আমি পাঠাই দিচ্ছি এবং তার লাস্ট নেম যেটা আসছে
সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। তার মানে কি, আমার যখন এই পার্সন অবজেক্টটা কেউ ক্রিয়েট করবে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে, তখন কিন্তু আমি এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কনস্ট্রাক্টর কল করে সেই ভ্যালুটা অ্যাসাইন করে নিতে পারতেছি। দেন যেহেতু আমার ফার্স্ট নেমের একটা কনস্ট্রাক্টর কল করা আছে, আমি আই শুড নট ইউজ দ্যাট। আমি এই কারণে বলতেছি, যখন এই কনস্ট্রাক্টরের কাছে সে আসবে, সে ফার্স্ট নেম অ্যাসাইন করে নিক। এখন পালা হচ্ছে ফার্স্ট নেমের। আরও কোন ক্ষুদ্রতার স্কোপে আমরা যাইতে পারি দেখেন। এখন এমনও তো হতে পারে, কেন আসলে আমরা এই কাজগুলো করতেছি, প্রথমত হচ্ছে যাতে আমাকে কোড বারবার লিখতে না হয়। আমার যেই কনস্ট্রাক্টরের পারপাস যেটা, সেই কনস্ট্রাক্টরের সেই যেই লাইনটা লিখছি সেই লাইনটা পরবর্তীতে যেন কি হয়, সেই প্রভাবটা পরবর্তীতে গিয়ে পড়ে। এখন এমন তো হতে পারে যে আপনি পার্সনের ডিফল্ট কনস্ট্রাক্টরে কিছু একটা লিখে রাখছেন বা কোনো একটা মেকানিজম খাটাইছেন অথবা কিছুই করেন নাই, কিন্তু আপনি যদি ফর সেফটি এটাকেও কল করে রাখেন, তাহলে কিন্তু বলা যাচ্ছে যে আপনার যে কোনো কনস্ট্রাক্টর কল হলেই তার লোয়ার যে চেইন, সেই চেইনে গিয়ে এফেক্ট পড়তেছে। যেমন আমার সব থেকে বড় চেইন কোনটা কনস্ট্রাক্টরের? এই চেইনটা, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। দেন এই চেইনটা যখন কল হচ্ছে তখন তার ঠিক লোয়ার চেইন হচ্ছে কোনটা? ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি পাঠিয়ে দিচ্ছি ভ্যালু, সে অ্যাসাইন করে নিচ্ছে, ভালো কথা। দেন এই চেইনে যখন আমি আসতেছি, আমার কাছে ঠিক লোয়ার চেইন আছে হচ্ছে ফার্স্ট নেম, সো ঠিক সে এখানে চলে আসতেছে এবং এই চেইনের যে লোয়ার চেইন, সে হচ্ছে একদম ডিফল্ট কনস্ট্রাক্টর, সে কল হচ্ছে। অর্থাৎ আমি যখনই যেটা কল করি না কেন, তার লোয়ার যারা আছে যে সকল কনস্ট্রাক্টর, সবগুলাই কল হচ্ছে এবং সেগুলো রিইউজ হচ্ছে। এখন আমি যদি ঠিক আবার আগের মতো করে আপনাদের এখন এক্সিকিউট করে দেখাই, দেখেন আমি রান করতেছি। আমি ফার্স্ট নেম দিলাম, মিডল নেম দিলাম, লাস্ট নেম দিলাম। আমি এখন সেভ বাটনে ক্লিক করলাম। সে এখন আমার ইউআই লেয়ারে যেই পার্সন অবজেক্টটা আছে, সেই অবজেক্ট এখন ইনিশিয়ালাইজ করতে যাচ্ছে। আমি এখন স্টেপ ইনটু করতেছি, দেখেন সে চলে যাচ্ছে কোথায়? আমার কনস্ট্রাক্টরে। যে কনস্ট্রাক্টরটা আসলে এই সিগনেচারের সাথে মিলে গেছে, সেই কনস্ট্রাক্টরে সে চলে আসছে এবং এই কনস্ট্রাক্টর আসলে কল দিয়েছে কাকে? এখানে দেখেন, খেয়াল করেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সেক্ষেত্রে সে এখন প্রথমে যাবে এই কনস্ট্রাক্টরের কাছে, অর্থাৎ এই পোর্শনে যে অংশটুকু থাকে সেইটা আসলে আগে এক্সিকিউট হয়, তারপরে এই অংশটা এক্সিকিউট হবে। দেন আমি আবার স্টেপ ইনটু করতেছি, সে চলে আসছে এইখানে। এখানে যেহেতু সে আসছে, তারও কিন্তু একটা ডান পাশের অংশ আছে, সে আগে এটাকে এক্সিকিউট করে নেবে। সো আমার এখন ফার্স্ট নেমে ভ্যালু আছে কি? এমডি। সো আমি স্টেপ ইনটু করলাম, দেখেন সে এখানে চলে আসলো। এখন সে চলে গেল ডিফল্ট কনস্ট্রাক্টরে, কারণ এই পাশে আমি ডিফল্ট কনস্ট্রাক্টরও কল করছি। সো খেয়াল করেন, সবার আগে কিন্তু এক্সিকিউট হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর সেই হিসাবে, কারণ এগুলার কোনোটাই এখন এক্সিকিউট হয় নাই, জাস্ট একজন আরেকজনের কাছে পাঠাই দিছে, রেফার করে দিছে। কেন রেফার করছে? কারণ আমি সেই সিগনেচারগুলো ইউজ করছি ওভাবেই। এখন আমি একটা একটা করে এক্সিকিউট করা শুরু করি। সে ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিকিউট করছে, ভালো কথা। এই ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে যেহেতু এই কনস্ট্রাক্টর, সে তার কাছে আবার ফিরে আসছে, এখন তাকে এক্সিকিউট করার পালা। সো সে এক্সিকিউট করছে, করে এই কনস্ট্রাক্টরকে যে কল করছে তার কাছে সে আবার ফিরে আসছে। সো একটা চেইন তৈরি হয়েছে, দেখেন সুন্দর একটা চেইন তৈরি হয়েছে। এবং আলটিমেটলি এই কনস্ট্রাক্টরকে কল করছে এই কনস্ট্রাক্টর, সো তার কাছে আবার ফিরে এসে লাস্ট অফ অল আমার কি কি এক্সিকিউট হয়েছে এবার যদি আমি হিসাব করি, ডিফল্ট কনস্ট্রাক্টর, দেন সে ফার্স্ট নেমটা অ্যাসাইন করছে, দেন সে লাস্ট নেম অ্যাসাইন করছে, বাকি ছিল মিডল নেম। সো মিডল নেম সে এইটার কাছে অ্যাসাইন করে নিচ্ছে এবং বলা যায় যে আমার মিডল নেমে আসলে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে এবং আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আমি যদি এখন এখানে দেখি, মাউস পয়েন্টার রাখতেছি, দেখেন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। আমি রান করে দিলে আসলে সে ঠিক আগের মতোই কাজ করবে। দিস ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং অ্যান্ড কনস্ট্রাক্টর রিইউজ। বুঝা যাচ্ছে?
তানজিল, কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, সো আমি আবারও বলতেছি, কনস্ট্রাক্টর ওভারলোডিং এর পোর্শন হচ্ছে এইটুকু। এবং যখন আমরা রিইউজ করতেছি, এখানে আমার ডকুমেন্টে দেখবেন রিইউজ করার জন্য এই যে দিস লাইনটা চলে আসছে এবং এখানে লেখাই আছে রিইউজ। সো ওভারলোডিং এর সাথে রিইউজটাকে মিলাই ফেলেন না একসাথে, এই দুইটা জিনিস যে একই জিনিস এমন কিন্তু না। আপনি এরকম রিইউজ যে কোনো কিছুর সাথেই করতে পারেন। অর্থাৎ আপনি ছোট ছোট স্কোপে ভাগ করে নিছেন জিনিসটাকে, পরবর্তীতে যখন বড় জিনিসটা ইউজ করতে যাচ্ছেন তখন ওই ছোট ছোট পোর্শনগুলোকে চেইন আকারে কল করলেন। সো সবার ছোট যে সে আগে কল হয়ে হয়ে বড় জিনিসটা তৈরি হলো। কনস্ট্রাক্টর মানে হচ্ছে কি, যে কনস্ট্রাক্ট করে। সো আমরা এখানে আসলে কনস্ট্রাক্টর একদম খুব সুন্দরভাবেই ইউজ করছি এটাকে। বড় পোর্শন থেকে আস্তে আস্তে ছোট পোর্শনে চলে গেছি, দেন ছোট পোর্শন থেকে কনস্ট্রাক্ট করতে 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 বড় পোর্শনটা বিল্ড আপ হয়ে গেছে। দেন আমরা যদি দেখতে চাই যে আসলে ক্লায়েন্ট কিভাবে এই কনস্ট্রাক্টর এখন ওভারলোডিং এর মাধ্যমে কি বেনিফিট পাইতে পারে। সে যদি একটা পার্সন ক্রিয়েট করতে চায় কোনো ইনিশিয়ালাইজেশন ছাড়া, সে তৈরি করতে পারে। সে যদি একটা পার্সন তৈরি করতে চায় যার ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবে, সে তৈরি করতে পারে। সে যদি একটা পার্সন তৈরি করতে চায় ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, সে তৈরি করতে পারে। এবং আর একটা যেটা সে তৈরি করতে পারে, যেটা আমরা রাখছি পার্সন উইথ ফার্স্ট নেম। অর্থাৎ এর বাইরে কিন্তু আর দেখেন, খেয়াল করে আর কিন্তু কিছু নাই বাকি। এখন যেটা বাকি থাকে সেটা হচ্ছে সে যদি শুধু ফার্স্ট নেম এবং মিডল নেম নিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আসলে এই তিনটার কোনোটাই সলভ যেহেতু করতেছে না, সে কাস্টমাইজেশন করে নিতে পারে। অর্থাৎ সে নো ইনিশিয়ালাইজেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে মিডল নেমটা অ্যাসাইন করে দিতে পারে, ফার্স্ট নেম এবং মিডল নেম। সো এবার আমরা যদি পরের লাইনে আসি, যে আমরা যদি বলি এইভাবে যে একটা ক্লাস এ পার্সন ইকুয়াল টু যদি আমরা নাল দেই, দেন আমরা যদি তাকে কোনো ধরনের ভ্যালু অ্যাসাইন করতে চাই অথবা তার কাছ থেকে কোনো ভ্যালু রিট্রাইভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলবে কি নাল রেফারেন্স এক্সেপশন। অর্থাৎ আপনি কোনো ইনিশিয়ালাইজ করেন নাই, কোনো কিছু ইনিশিয়ালাইজ করেন, অর্থাৎ পার্সনটাকে অথবা ব্যাংক অ্যাকাউন্ট যাই বলেন না কেন, আপনি ধরেন এরকম কোনো লাইন লেখেন নাই, নিউ পার্সন এ পার্সন ইকুয়াল টু নিউ পার্সন আপনি না লিখেই, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, আপনি চাচ্ছেন এভাবে এ পার্সন, যেহেতু আপনার এভাবে কিছু একটা ডিক্লেয়ার করা আছে পার্সন এ পার্সন। সো সেভ করার সময় আপনি বলতেছেন আমার নিউ পার্সন করা দরকার নাই, আমি সরাসরি আমার প্রপার্টি ইউজ করেই তো পার্সনে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। আসলে আপনি সেটা পারেন না, কারণ হচ্ছে নিউ কিওয়ার্ড যেহেতু আপনি ইউজ করেন নাই, এই পার্সনটা এখনো ইনিশিয়ালাইজ হয় নাই, এই পার্সনে আসলে এখনো নাল রেফারেন্স পড়ে আছে। নাল রেফারেন্স কি জিনিস সেটা আপনাদের সাথে আমি আগেও আলোচনা করছি। যদি কনফিউশন থাকে, ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ নিয়ে যে ইউটিউবের ভিডিও আছে সেটা দেখে নেবেন যে আসলে নাল রেফারেন্স কি জিনিস। ভাইয়া হ্যাঁ, তাসনিয়া বলেন। শোনা যাচ্ছে না। সরি, মিউট করতে পারেন, মানে শোনা যাচ্ছে না আমাদের এখানে শব্দ। আচ্ছা আপনারা দুইজনই মিউট করে ফেলেন তাহলে। জুলি আপনাদেরটাও মিউট করে ফেলেন। ওকে, সো যেখানে ছিলাম আমি, যে আসলে এতক্ষণ যেটা বলতেছিলাম আমি আবারও রিপিট করতেছি, যেহেতু তাসনিয়া বলছেন যে শুনতে পাচ্ছেন না। আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যদি ধরেন পার্সন অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করেন নাই, অর্থাৎ এই লাইনটা আপনি ইউজ করেন নাই আগে, আমরা এতক্ষণ যে কনস্ট্রাক্টর নিয়ে যে এত কথাবার্তা বললাম, ধরেন আপনি কনস্ট্রাক্টরের থ্রুতে, আমরা যেখানে ছিলাম আবার ফিরে আসি, কনস্ট্রাক্টরের থ্রুতে আপনি ইউজ করেন নাই, আপনি জাস্ট ঠিক আপনি বলতেছেন যেহেতু কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ফার্স্ট নেম আর মিডল নেম আর লাস্ট নেম ইনিশিয়ালাইজ করা, আমার যেহেতু প্রপার্টি আছে আমি সরাসরি অ্যাসাইন করে দিতে পারি ভ্যালু, তাহলেই তো হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে পার্সনটা আছে সে আসলে এখনও কোনো মেমোরি লোকেশনে অ্যালোকেট, তার মেমোরির লোকেশনে সে রেফার করতেছে না, সে এখন আসলে রিয়েলি কোনো অবজেক্ট তৈরি হয় নাই। যেমন আপনি
যদি বলেন যে আমার বাড়ির যে ডিজাইনটা আছে সেই ডিজাইনেই আমি যদি বলি এইটা এই রুম এইটা সেই রুম, আসলে রিয়েলি তো কোনো বাড়ি তৈরি হয় না এখনো। তাহলে আপনি তো মানে ওই ইট গাঁথতে পারেন না একটা ডিজাইনের উপরে। এখানেও ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এটা আসলে এখন একটা সেই ডিজাইন ফরম্যাটেই আছে, সে আসলে কোনো রিয়েলি কোনো বাড়িকে এখনো পয়েন্ট করতেছে না বা রিয়েলি কোনো পার্সনকে এখনো পয়েন্ট করতেছে না, সে এখনো ডিজাইন মুডেই আছে। বা নাল মানেই হচ্ছে সে আসলে কোনো রিয়েলি কোনো অবজেক্টকে পয়েন্ট করতেছে না বা রিয়েলি কোনো অবজেক্ট হিসেবে কাজ করতেছে না। যখন আপনি নিউ কিওয়ার্ডটা ইউজ করেন তখনই আসলে সে কেবলমাত্র মেমোরিতে অ্যালোকেট হয়, সে তার লাইফ সাইকেল শুরু করে, এবং ওই মোমেন্টে আমরা কনস্ট্রাক্টর আসলে তৈরি, ডিফল্ট কনস্ট্রাক্টর যদি আপনি দেন তাহলে সে কোনো ভ্যালু ছাড়াই তৈরি হয়। যদি ডিফল্ট কনস্ট্রাক্টর না ইউজ করে আপনি যদি আপনার কাস্টমাইজ কনস্ট্রাক্টর ইউজ করেন তাহলে কনস্ট্রাক্টরে যেভাবে আপনি ডিক্লেয়ার করছেন ঠিক সেভাবে সে কাজ করবে। যদি আপনি এইভাবে এটাকে ইউজ করতে চান তখন সে সেটা নাল রেফারেন্স এক্সপ্রেশন থ্রো করবে, বলবে আই ক্যান ডু দিস বিকজ এ পারসন ইজ এ নাল পয়েন্টার অর নাল রেফারেন্স পয়েন্ট করতেছে, অর্থাৎ নাল জায়গাকে রেফার করতেছে। সে আসলে রিয়েলি কোনো পার্সন না যে তাকে আমি ফার্স্ট নেম দিব। ওই ডকুমেন্টে আসলে এই কথাটাই বলা হয়েছে যে আপনি যদি একটা পার্সনকে নাল করা আছে তারপর আপনি বললেন গেট নেম, এটা আসলে কোনো কিছু মিন করে না। সে বলবে অবজেক্ট রেফারেন্স নট সেট টু অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট, এর মানে হচ্ছে এই অবজেক্টটার আসলে কোনো ইনস্ট্যান্স এখনও তৈরি হয় নাই যেইটা আসলে এ রেফার করবে। আমি আবারও একটু আপনাদের মনে করাই দেই, আপনি যদি এ পার্সন ইকুয়াল টু না লিখেও নিউ পার্সন দেন তাহলেও মেমোরিতে একটা জায়গা দখল করে একটা মেমোরিতে একটা পার্সন তৈরি হয়। কিন্তু এই পার্সনটা যে তৈরি হয়েছে এটাকে আসলে কেউ তো আসলে পয়েন্ট করতেছে না। আপনি যে এটাকে ক্যাচ করবেন, ক্যাচ করে যে একটা কাজ করবেন, অর্থাৎ একে ফার্স্ট নেম দিবেন অথবা মিডল নেম দিবেন অথবা লাস্ট নেম দিবেন, সেটা তো সম্ভব হচ্ছে না। সেটা সম্ভব করার জন্যই আপনি ঠিক এই পার্সন টাইপের ভ্যারিয়েবলটাকে ইউজ করতেছেন আর পার্সন টাইপের পয়েন্টারকে ইউজ করতেছেন, যেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করতেছে। এবং আপনি অন্য আরেকটা ওয়ে ইউজ করতে পারেন, নিউ পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, এভাবে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সে যেটা করবে, সে একটা নতুন পার্সন তৈরি করবে, তাকে সে ফার্স্ট নেম দিয়ে দিবে এই ফার্স্ট নেমটা। কিন্তু লাভটা কোথায় হচ্ছে, পরবর্তী লাইনে যে এই পার্সনের মিডল নেম দিবেন আপনি, সেটা তো আপনি দিতে পারছেন না, কারণ এই পার্সনটা আপনি কোথাও ধরেন নাই, কোনো ভেরিয়েবল দিয়ে এটাকে রেফার করেন নাই যে পরবর্তী লাইনে আপনি এটাকে মিডল নেম দিবেন। পরবর্তী লাইনে যদি আপনি এভাবে লেখেন নিউ পার্সন ডট মিডল নেম ইকুয়াল টু মিডল নেম, আসলে সেইটা ডিফারেন্ট একটা পার্সনকে পয়েন্ট করতেছে, অর্থাৎ এই পার্সন এবং এই পার্সন দে আর টু ডিফারেন্ট পার্সনস। মিডল নেম বলতেছে কি যে তার আসলে কোনো অ্যাক্সেসর নাই, আমরা যেহেতু প্রপার্টি ইউজ করছি মিডল নেমের যেহেতু প্রাইভেট সেট করছি, আসলে সেই ক্ষেত্রে মিডল নেম আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারছি না। ধরেন আমরা এইভাবে লিখলাম নিউ পার্সন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম। সো একটা পার্সন ঠিকই তৈরি হবে, মেমোরিতে ঠিকই জায়গা দখল করবে, কিন্তু এই পার্সনটা নিয়ে আপনি যে ভবিষ্যতে কোনো কাজ করবেন সেটা সম্ভব হচ্ছে না। এই কারণেই আসলে এইভাবে ডিক্লেয়ার করা হয় পার্সন এ পার্সন, অর্থাৎ এই পার্সনটা আসলে একটা রেফারেন্স পয়েন্ট, সে পরবর্তীতে ওই পার্সন টাইপেরই আর একটা ইনস্ট্যান্সকে পয়েন্ট করে যেটা মেমোরিতে জায়গা দখল করছে। দেন আমি যদি এইভাবে লিখি এ পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, তখন ইট মেক সেন্স, তখন বলে যে ওকে ফাইন, আমি আমার হ্যান্ডেলার পেয়ে গেছি, আমি আমার অবজেক্টের যে রেফারেন্স পয়েন্টটা তাকে পেয়ে গেছি। অনেকটা এরকম যে ধরেন আপনি কাউকে বললেন, কোনো একটা ফ্যাক্টরিকে বললেন যে আমার কিছু জিনিস উৎপাদন করতে হবে। এখন ফ্যাক্টরি হয়তো সেই জিনিসগুলো উৎপাদন করছে, কিন্তু আপনি কার কাছ থেকে বুঝে নেবেন, এইটাকেই বলা হয় মূলত হ্যান্ডেলার, যে আসলে হ্যান্ডেল করবে এই ব্যাপারগুলোকে।
সো এই ক্ষেত্রে এই ভেরিয়েবলটা আসলে হ্যান্ডেল করে যে আপনার যে অবজেক্টটা তৈরি হয়েছে সেই অবজেক্টটার রেফার কোথায় কোথায় করছে, সেটার ম্যানিপুলেট কীভাবে হচ্ছে, এই সব কিছু আসলে এই পার্সন অবজেক্টের মাধ্যমে তখন হ্যান্ডেল করা হচ্ছে। এখানে ওই জিনিসগুলাই বুঝাই বলা হচ্ছে যে আপনি চাইলে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারেন এই ক্লাসের, এবং প্রতিটাই আসলে তখন কি হচ্ছে আলাদা আলাদা একটা পার্সন হিসেবে ট্রিট হচ্ছে, যেহেতু প্রতিবারই নতুন নতুন করে আমি মেমোরিতে জায়গা দখল করতেছি। এবং যখন আমি বলতেছি, এখানে খেয়াল করেন, যখন আমি বলতেছি পার্সন 1 ইকুয়াল টু নিউ পার্সন, পার্সন 2 ইকুয়াল টু নিউ পার্সন, পার্সন 3 ইকুয়াল টু নিউ পার্সন, তার মানে দে আর ডিফারেন্ট পার্সনস। বাট ওয়েন আই অ্যাসাইন পার্সন 1 পার্সন 2 কে যখন পার্সন 1 এ অ্যাসাইন করে দেই, কি ঘটনা ঘটবে বলেন? পার্সন 1 আসলে পয়েন্ট করবে কাকে? এখন পার্সন 2 এর যেই পার্সনটা আছে তাকে। অর্থাৎ আপনি যখন এখন যদি পার্সন 1 ডট গেট নেম দেন, তাহলে পার্সন 2 এর যে নেমটা সেট করা আছে সেটাই আপনি এখানে অ্যাভেলেবল পাবেন। আমি যদি একদম রিয়েল লাইফ এক্সাম্পলে আপনাদের বুঝাই বলি, আমি ধরেন এখানে এ পার্সন ইকুয়াল টু নিউ পার্সন ক্রিয়েট করছি এবং আর একটা পার্সন নিচ্ছি পার্সন বি পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, এখানে আমি তার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ঠিক পরবর্তী লাইনে আমি কিন্তু এই পার্সনকে এখনো কোনো ফার্স্ট নেম দেই নাই, কিন্তু পরবর্তী লাইনে আমি যদি বলি এ পার্সন বি পার্সনকে পয়েন্ট করতেছে, তার মানে হচ্ছে এইটাই বি পার্সন যেই জায়গায় পয়েন্ট করতেছে, অর্থাৎ নিউ পার্সনকে এখন বি পার্সন পয়েন্ট করতেছে। পয়েন্ট করা আমি আসলে বলতে বুঝাই যে মেমোরি এই লোকেশনটাকে সে অ্যালোকেট করছে এবং এই পার্সনটাকে সে চেনে। দেন এ পার্সন যেহেতু বি পার্সনকে রেফার করতেছে, বি পার্সন যেহেতু এই পার্সন অবজেক্টটাকে রেফার করতেছে, আলটিমেটলি এ পার্সন আসলে এই অবজেক্টটাকে রেফার করতেছে। সো আমি যদি এখন লিখি এ পার্সন ডট ফার্স্ট নেম মেসেজ বক্সে আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু জিনিসটা মনে রাখেন। আমি পার্সন নিউ পার্সন করছিলাম, বি পার্সনে আমি ফার্স্ট নেম রাখছিলাম, এবং ফার্স্ট নেম আমি যেটা টেক্সট বক্সে দিব সেটাই তার ফার্স্ট নেম হবে। এবং আমি যে এ পার্সন এবং এ পার্সনকে বি পার্সনকে এ পার্সনে অ্যাসাইন করে দিছি, অর্থাৎ তারা এখন সেম মেমোরি পয়েন্ট করতেছে, এবং আমি মেসেজ বক্সে শো করতেছি কাকে? এ পার্সন ডট ফার্স্ট নেম। ঠিক পরবর্তী লাইনে এসে আমি আগে জাস্ট এইটা দেখি যে সে ফার্স্ট নেমে ওইটাই শো করে কিনা। সো আমি লিখতেছি এই আমার ফার্স্ট নেম জাস্ট লিখে দিচ্ছি, সেভ করলাম। সে দেখেন এটা কিন্তু এ পার্সনের ফার্স্ট নেম, কিন্তু সেভ করছে কিন্তু বি পার্সনে, যেহেতু তারা সেম মেমোরিকে পয়েন্ট করতেছে। দেন আমি যদি এখন এ পার্সনে কিছু একটা চেঞ্জ করি, দেখেন এ পার্সন ডট লাস্ট নেম ইকুয়াল টু সামথিং দিয়ে দিলাম। এখন ওকে, লাস্ট নেম যে টেক্সট বক্স আছে সেইটাই সে নিয়ে নিক, আমাকে আর দিতে হচ্ছে না। আমি কাকে অ্যাসাইন করছি? এখন এ পার্সনকে। আমি বি পার্সনের ভ্যালুটা দেখব মেসেজ বক্সে। বি পার্সন ডট লাস্ট নেম, আর বি পার্সনের ফুল নেমটাই দেখি। সো আমি মাথা গুলাতে যাচ্ছি না আপনাদের, কিন্তু আমি জাস্ট জিনিসটা বুঝাই বলার চেষ্টা করছি যে আসলে তারা সেম পয়েন্টকে রেফার করতেছে, এবং এইখানে যেখানে আমি চেঞ্জ করি না কেন, যেহেতু একটা মেমোরি লোকেশনেই চেঞ্জ হচ্ছে, সো এই ভ্যারিয়েবলগুলো আসলে সেইটাকেই জাস্ট রিপ্রেজেন্ট করতেছে। অনেকটা ধরেন আপনি আপনার সামনে 5টা আয়নার সামনে দাঁড়ায় আছেন, আপনার সামনে 5টা আয়না আছে। সো আপনি হচ্ছেন মূলত আপনার রেফারেন্স পয়েন্ট, হচ্ছে আয়নাগুলো রেফারেন্স পয়েন্ট হচ্ছেন আপনি। দেন আপনি যদি 1 ইঞ্চিও সরেন, আয়নাগুলো কিন্তু ঠিক সেমভাবেই সরবে। ঠিক সেম ওয়েতেই পার্সন অবজেক্টগুলো আসলে ওইভাবে আয়না হিসেবে চিন্তা করে নেন। আর এই যে নিউ পার্সন, এটা আসলে সেই
যেই মেমোরি লোকেশনটা সেটা হচ্ছে নিউ পার্সন। সো আমি যদি এখন বলি এ পার্সন আর বি পার্সন সেম, তাহলে এ পার্সন এবং বি পার্সন সেম আয়নাকেই পয়েন্ট করতেছে অর্থাৎ। এবং পরবর্তীতে যেটা হচ্ছে, আমি যখন একটাকে চেঞ্জ করতেছি দুইটাতেই এফেক্ট করতেছে, কারণ তারা সেম লোকেশনকেই পয়েন্ট করতেছে। এবং আমি এক্ষেত্রে যেটা করছিলাম, পার্সনের ফার্স্ট নেমটা দেখাই দিচ্ছি এখানে এ পার্সনের, যেটা আমি বি পার্সনে সেট করছিলাম। এখন আমি এ পার্সনে আবার লাস্ট নেম সেট করতেছি, এটা বি পার্সনে আমি ফুল নেম অ্যাসাইন করে দেখব। আমি লিখতেছি সিরাজুল, যেহেতু মিডল নেম নিয়ে আমার কোনো কাজ নাই, আমি সিরাজুল ইসলামই সেভ করতেছি। আবারও খেয়াল করেন আমার কোডে এসে সিরাজুল এই পোর্শনটা আসলে অ্যাসাইন হয়েছে এ পার্সনে, এবং লাস্ট নেমের এই পোর্শনটা আসলে সিরাজুল এই পোর্শনটা আসলে অ্যাসাইন হয়েছিল বি পার্সনে, এবং তারা একে অন্যকে পয়েন্ট করছে। পরবর্তীতে আমি এ পার্সনে লাস্ট নেম অ্যাসাইন করছি। এখন আমি যদি সেভ করি, প্রথমে সিরাজুল এই মেসেজ বক্সটা দেখাচ্ছে আসলে কার অ্যাগেনস্টে, এই মেসেজ বক্সের অ্যাগেনস্টে। ওকে করলাম, আর একটা মেসেজ বক্স আসা উচিত যেটা আসলে বি পার্সনের ফুল নেমটাকে আইডেন্টিফাই করবে, দেখাবে আমাকে। ওকে করতেছি। সো দেখেন সিরাজুল ইসলাম এইটা আসলে এই বি পার্সনটাকেই আইডেন্টিফাই করতেছে। ওকে করলাম। সো মোটামুটি হচ্ছে আলোচনা এটুকুই। এখন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমার সাথে শেয়ার করেন, আমি প্রয়োজনে আবার রিপিট করব যেই জায়গায় আপনাদের কনফিউশন তৈরি হয়েছে। তানজিল, তাসনিয়া, আপনাদের কোনো কনফিউশন আছে? জি না ভাই। ওকে, মোটামুটি সব কিছুই বুঝতে পারছেন তাই তো? তাসনিয়া কিছু একটা বলছেন, শুনতে পাচ্ছি না। আছে। সরি, আপনি ও আচ্ছা আচ্ছা। জুলি, তানিয়া, আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আপনাদের কোশ্চেন করার পালা, মানে আমি কোশ্চেন করব আপনাদের। সেটা হচ্ছে আজকের ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে, বলেন মেথড ওভারলোডিং কি? জুলি বলেন। মেথড ওভারলোডিং আমরা হচ্ছে নামগুলো সেম রাখবো, আর প্রপার্টিস থেকে ভ্যালুগুলো চেঞ্জ হবে ওটা। আর নাম সেম মানে হচ্ছে আমরা ওটাকে বলি অ্যাড, এরকম করেছি অ্যাড, আর প্রপার্টিসগুলো চেঞ্জ করেছি মানে এক মিনিট, আমি শুনতে পাচ্ছি না জুলি, এক মিনিট, আমি শুনতে পাচ্ছি না। নেট কানেকশন স্লো আসতেছে, যে কারণে শোনা যাচ্ছে না। সো আপনি একটু আরেকবার বলেন। হ্যালো। আমরা নামটা সেম রাখছি, হুম হ্যাঁ, হুম কিন্তু আমরা প্যারামিটারটা ডিফাইন করছি, চেঞ্জ করছি। ওকে, ওটা করে বলছি। আচ্ছা, এবার তানিয়া বলেন। ওকে, আপনাদের ওইদিকে হয় নেট কানেকশন স্লো, নইলে আমার এখানে নেট কানেকশন স্লো। আমার এখানে হওয়ার কথা না অবশ্য। তানিয়া যেটা বলবেন সেটা হচ্ছে মেথড ওভারলোডিং এর করার পরে আমরা মেথড ওভারলোডিং এর পরে রিইউজ করছিলাম, মনে আছে কিনা আপনার ওই পোর্শনটুকু? শোনা যাচ্ছে না। ভাইয়া দিয়ে আমি এটা মানে যে আমি লাস্ট নিয়ে নোট